বিশ্বের যে কোনো লিগে যে টিম চ্যাম্পিয়ন হয় পরবর্তী সিজন শুরু হওয়ার সময় সেই টিমকে ওয়ান অফ দ্য ফেভারিটস হিসেবে ধরা হয়। আর যে টিম পরপর দুবার চ্যাম্পিয়ন হয় বা যে টিম পরপর তিনবার, শুধুমাত্র চ্যাম্পিয়ন না, চ্যাম্পিয়নের পাশাপাশি পরপর তিনবার তিন ধরনের ট্রফি তোলে এবং প্রায় সেটা একটা চ্যাম্পিয়নশিপের সমান, সেই টিমকে কীরকম ধরা হবে? ওয়ান অফ দ্য ফেভারিটস অর ফেভারিটস? উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে তোমরা দিয়ে যেও। আমি আজকের এই ভিডিওটা বানাতে বসছি এমন একটা সময়ে যেখানে আমাদের হাতে আর 48 ঘন্টাও নেই আইএসএল শুরু হতে। আগামী পরশুদিন বিকেল 5টার সময় অফিসিয়ালি আইএসএল 25-26 সিজন শুরু হতে চলেছে। সেখানে মোহনবাগান ফেস করবে কেরালা ব্লাস্টার্সকে ঘরের মাঠে। এবং মোটামুটি আপাতত মোহনবাগানের যা সিচুয়েশন বাকি 13টা টিমের সাথে কম্পেয়ার করলে দেখা যাবে যে মোহনবাগান বেশ কিছু জায়গাতে বাকিদের থেকে শুধুমাত্র একটু না, প্রায় অনেকটা করেই এগিয়ে রয়েছে। কেন? কী কী কারণ? আর কেনই বা হঠাৎ করে আজকে এই ভিডিও বানাতে বসে একদম সরাসরি মোহনবাগানকে বলে দিচ্ছি যে মোহনবাগান ইজ দ্য ফেভারিট টু উইন আইএসএল 2025-26, সেটা নিয়ে অবশ্যই ডিটেলসে কথা বলবো। আর ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। পয়েন্টগুলোকে মানে লজিক্যালি যদি কারোর মনে হয় যে ডিফেন্ড করবে, লজিক্যালি ডিফেন্ড করো। আদারওয়াইজ গালাগাল দিয়ে বা খিস্তি খামারি করে তো অনেক কিছুকেই আটকানো যেতে পারার ক্ষমতা দেখানো যায়। যাই হোক, প্রথম যে বিষয়টা বলার রয়েছে মোহনবাগানের ক্ষেত্রে, এই 2025-26-এর ট্রাঙ্কেটেড সিজনের সিঙ্গেল লেগড ম্যাচ বা সিঙ্গেল লেগড ম্যাচেসের যে টোটাল লিগ রয়েছে তার নিরিখে প্রথম অ্যাডভান্টেজটা মোহনবাগানের ক্ষেত্রে হচ্ছে এই অল্প সময়ের লিগ, জাস্ট 13টা ম্যাচ। লঙ্গার টাইমের জন্য হলে ডেফিনেটলি আপ ডাউন অনেকটা হতে পারত। 13টা ম্যাচে খুব বেশি কি আপ ডাউন হবে? চান্স কিন্তু যথেষ্ট পরিমাণে কম। ন্যাচারালি আমরা এই ধরনের লিগ এর আগে দেখিনি যে সিঙ্গেল লেগড হবে, 13টা ম্যাচ হবে, সেখানে লিগ শেষ হয়ে যাবে। খুবই আনএক্সপেক্টেড একটা সিজন, বাট এর থেকে বেশি ভালো আর কিছু ছিল না এই সিজনের জন্য। এবার সেই 13টা ম্যাচ সিঙ্গেল লেগড, এটা মোহনবাগানের মতো একটা শক্তিশালী টিম, যে টিমে প্রচুর অপশনস, যে টিমে প্রায় প্রতি মানে পজিশনে একজন করে ব্যাকআপ প্লেয়ার রয়েছে এবং এমন এক একজন ব্যাকআপ প্লেয়ার যারা কিন্তু অনায়াসে আইএসএলের যে কোনো টিমে স্টার্টিং 11-এ ঢুকে যাবে। তো এরকম একটা টিম যখন দেখবে যে সিজনে জাস্ট 13টা ম্যাচ রয়েছে, তারা কিন্তু প্রথম দিন থেকে প্রতি ম্যাচে 3 পয়েন্ট তুলে নেওয়ার যে সোজা রাস্তাগুলো, সেগুলোকে মাঠের মধ্যে অ্যাপ্লাই করবে। পয়েন্ট নাম্বার 2, দ্য ফ্যাক্টর অফ সের্জিও লোবেরা। দেখো, মোহনবাগান এই সিজনটা শুরু করেছিল চ্যাম্পিয়ন কোচ হোসে মলিনাকে দিয়ে। কিন্তু হোসে মলিনা তিনি শুরু থেকে একটা জিনিস বোঝাতে শুরু করে দিয়েছিলেন যে তিনি ইন্ডিয়ান ফুটবলে আসেন শুধুমাত্র একটা সিঙ্গেল সিজনের জন্য। এর আগে তিনি অ্যাথলেটিকো দি কলকাতার কোচ হয়েছিলেন থ্রু অ্যাথলেটিকো দি মাদ্রিদ, এবং মোটামুটি তার একটা সিজন বা সেই অল্প সময়ের যে আইএসএল টুর্নামেন্ট, সেটা খুব সাকসেসফুলি গিয়েছিল, তিনি চ্যাম্পিয়ন হয়েছিলেন। কিন্তু পরবর্তী সিজনেই তিনি টাটা বাই বাই হয়ে গেছিলেন অ্যাথলেটিকো দি কলকাতা থেকে। আবারও তাকে যখন 2024-25 সিজনে অ্যান্তনিও লোপেজ হাভাসকে সরিয়ে কোচ করা হলো, এর আগের ঘটনাটাও কিন্তু সেই একই, সেই অ্যান্তনিও লোপেজ হাভাসকে সরিয়েই তাকে কোচ করা হয়েছিল। তারপর মনে করা হয়েছিল যে এই ভদ্রলোক লং টাইমের জন্য থাকবেন, কারণ তিনি একটা সিজনে ডাবল চ্যাম্পিয়ন করেছেন, ব্যাক টু ব্যাক মোহনবাগান চ্যাম্পিয়ন হয়েছে, মোহনবাগান একটা ধরাছোঁয়ার বাইরে নিজেদের রানকে কন্টিনিউ করেছে, এবং যেভাবে মনে করা হচ্ছে মোহনবাগানের টিম বিল্ড আপ হয়েছে, সেখানে যে কোনো কোচ হয়তো এই টিমকে একদম সুপার সাকসেস দিয়ে দেবেন। কিন্তু হোসে মলিনা তিনি প্রমাণ করে ছাড়লেন যে না, তিনি ওয়ান সিজন কোচ, পরবর্তী সিজনে কাজ করার জন্য তিনি খুব একটা হয়তো মোটিভেটেড থাকেন না। এবং সেইভাবেই দেখলাম যে মোহনবাগানের সিজন খুব একটা সাকসেসফুলি শুরু হলো না, এবং তার সাথে শুরু হলো কন্ট্রোভার্সি। কারণ মোহনবাগান গেল না ইরান টু প্লে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 ম্যাচেস, এবং সেই কারণ, সেই ধোঁয়াশা আজও অব্যাহত। এখন অবধি মোহনবাগান জনতা কিন্তু উত্তর পায়নি যে কে, কেন, কিসের জন্য ইরান যাওয়া থেকে মোহনবাগানকে বিরত রেখেছিল। যাই হোক, সেই হোসে মলিনার চ্যাপ্টার শেষ হয়েছে সুপার কাপে, এবং সুপার কাপ না জিতে, সুপার কাপে সাকসেস না পেয়ে হোসে মলিনা তাকে দল ছাড়তে হয়েছে। কিন্তু তার আগে অবশ্যই মোহনবাগান এই সিজনে এখনও অবধি ট্রফিলেস না। একটা টুর্নামেন্টের ফাইনালে মোহনবাগান রিচ করেছে এবং সেটা মোহনবাগান জিতেছে, এবং সেই টুর্নামেন্টটা প্রেস্টিজিয়াস আইএফএ শিল্ড। যে আইএফএ শিল্ডের কথা বললে মোহনবাগানের নামটা সমান্তরালভাবে উচ্চারণ হয় সেই 1911-র কথা ভাবলে।
এবং তারপরে যখন সবাই মনে করছিল যে কে কোচ আসবে, কিভাবে কি হবে, কিভাবে একটা আবারও রিডিজাইন হবে এই টিমটার, তখনই কিন্তু মোহনবাগানের এই টিমটার যে প্রফেশনালিজম সেটা একদম প্রপার ওয়েতে ইমপ্লিমেন্ট হয়ে যায়। কারণ মোহনবাগান নিয়ে চলে আসে আইএসএলের অন্যতম সফল কোচ সের্জিও লোবেরাকে। সের্জিও লোবেরাও একটা প্ল্যাটফর্ম খুঁজছিলেন যে আমি এমন একটা ক্লাবে যাব যেখানে আমি অন্ততপক্ষে একটা চ্যাম্পিয়ন মাইন্ডসেটের স্কোয়াড পাবো, একটা চ্যাম্পিয়ন স্কোয়াড পাবো। দেখো, তিনি যখন এফসি গোয়ার দায়িত্ব নেন, জিকোর জুতোতে তিনি যখন এসে পা গলান, এফসি গোয়ার টিম কিন্তু অলওয়েজ স্ট্রং ছিল। এফসি গোয়া ভালো ভালো বিদেশি প্লেয়ার আনতো এবং জিকোর যে একটা ট্র্যাডিশন রয়েছে সেটা থেকে বেরিয়ে তিনি আরও আপগ্রেড করেন এফসি গোয়াকে। এফসি গোয়াকে ফাইনালি তিনি 2019-20 চ্যাম্পিয়ন করেন। তার আগে সুপার কাপ জেতে এফসি গোয়া। মুম্বাইতে তিনি যখন যান, মুম্বাইতে তার রানটা আরও ডিভাস্টেটিং হয়। আরও তাকে মনে হয় যে একে আটকানোর মতো ক্ষমতা ইন্ডিয়ান ফুটবলের কোনো কোচের নেই। কারণ তিনি মুম্বাইতে গিয়েই সিজন ডাবল করে ফেলেন। তারপর যথারীতি তাকে সিটি ফুটবল গ্রুপ আরও বেটার প্রজেক্টে চায়না পাঠিয়ে দেন, কিন্তু তার চায়নার প্রজেক্টটা রীতিমতো ফ্লপ হয়। তাকে আবারও ইন্ডিয়া ফিরে আসতে হয় এবং 1-2-3 নম্বরে থাকা সের্জিও লোবেরা ইস্টবেঙ্গলে না গিয়ে তিনি ওড়িশা এফসিতে চলে যান। বাট ওড়িশাতে গিয়েও তিনি খাবি খাচ্ছিলেন কেন? তার সবথেকে বড় রিজন হলো যে ওড়িশাতে প্লেয়ার তো কিছু ভালো রয়েছে, কিন্তু সেই স্কোয়াডের মধ্যে মশলাটা নেই যাদের মধ্যে চ্যাম্পিয়নশিপ মাইন্ডসেট রয়েছে। সুযোগ কোথায় চলে এলো না, ওড়িশা এফসির টালমাটাল পরিস্থিতি এবং ইন্ডিয়ান ফুটবলের একটা ট্রাঙ্কেটেড সিচুয়েশন এবং তার সাথে মোহনবাগানের একটা অসাধারণ অফার। তিনি ফেলতে পারলেন না, তিনি মোহনবাগানের দায়িত্ব নিলেন এবং যেদিন থেকে তিনি মোহনবাগানের দায়িত্ব নিয়েছেন সেই দিন থেকে মোহনবাগান জনতা মনের মধ্যে থেকে প্রশ্ন বারবার করে ঘুরিয়ে ফিরিয়ে নিজেদেরই করেছে, সের্জিও লোবেরা কী করতে পারেন। দেখুন, সের্জিও লোবেরা যে জিনিসগুলো করতে পারেন তার মধ্যে প্রথম জিনিসটা হচ্ছে যে বেশ কিছু প্লেয়ার তারা কিন্তু হোসে মলিনার কোচিংয়ে গ্রে ফর্মে ছিল, তাদের মধ্যে থেকে সেই জিনিসটা বেরিয়ে আসছিল না। তাদেরকে তিনি প্রপার ফর্মে ফিরিয়ে আনতে পারবেন। যেমন যেমন লিস্টন কোলাসো, ভালো প্লেয়ার, অসাধারণ প্লেয়ার, কিন্তু কখন বল ছাড়তে হয়, ধরতে হয়, কতক্ষণ রাখতে হয়, কখন পাস দিতে হয়, কখন শট নিতে হয়, বারবার লিস্টনের ক্ষেত্রে একটু প্রবলেম হয়। এটা আমার মনে হয় যে কিছু ফাইন টিউনিংয়ের দরকার রয়েছে। সের্জিও লোবেরা খুব ভালো করে জানেন, কারণ ইনিশিয়াল ফেজ অফ লিস্টন কোলাসো দ্যাট ওয়াজ হ্যান্ডেলড বাই সের্জিও লোবেরা এবং তার সাথে মনভীর সিংয়ের ইন্ডিয়ান ফুটবলের স্টার হয়ে ওঠা কলকাতা ময়দান থেকে হলেও সুপারস্টার হয়ে ওঠা কিন্তু এফসি গোয়া জার্সিতে সের্জিও লোবেরার কোচিংয়ে। এবং তার থেকেও আমার মনে হয় যে মোহনবাগান জনতা যে লোকটির দিকে তাকিয়ে রয়েছে, যে ফর্মে ফিরলে সেই একইভাবে ব্যাকগ্রাউন্ডে ডান্ডা টুডুং টুডুং বাজবে, সেটা হচ্ছে দিমিত্রিয়স পেত্রাতস। এই তিনজন প্লেয়ার যদি একটু ফাইন টিউন হয়ে যায়, একটু যদি ওই হোসে মলিনার অবস্থাতে বা হোসে মলিনার সময়কার যে গ্রে ফর্ম রয়েছে সেখান থেকে বেরিয়ে এসে যদি আবার গোল্ডেন ফর্মে ফিরতে পারে, তাহলে এই মোহনবাগানকে আটকানোর ক্ষমতা আইএসএলে আমার মনে হয় হাতে গোনা 2-1 ক্লাবের রয়েছে। বাকিদের অবস্থা মোহনবাগানের এই টিমটা ছাড়খাড় করতে পারে। যাই হোক, সেটা পরের কথা, না করলে আবার আমাকে গালাগাল খেতেই হবে, কিছু করার নেই সেটা। এই হলো সের্জিও লোবেরার ভূমিকা এবং অবশ্যই তার ফরমেশন যাবতীয় সমস্ত কিছু নিয়ে আগামীকাল কথা হবে, কারণ পরশু দিনকে ম্যাচ রয়েছে। এর পরের পয়েন্ট কী হতে পারে? এর পরের পয়েন্ট হতে পারে স্কোয়াডের মধ্যে স্টেবিলিটি। দেখো, মোহনবাগান এই সিজনের একমাত্র ক্লাব যেখানে মারাত্মক লেভেলের, খুব কম লেভেলের, মিডিয়াম লেভেলের কোনো পরিবর্তন হয়নি, কোনো রকম পরিবর্তন হয়নি। জাস্ট একটা সিঙ্গেল চেঞ্জ হয়েছে। মানে আমি শুধুমাত্র 2025-26 সিজনের এই উইন্টার ট্রান্সফার উইন্ডোর কথা বলছি। শুরু থেকে দু একজন প্লেয়ার ইনক্লুড হয়েছে। আমি যদি সেটাকে ধরেও নিই তাহলেও আমি বলবো যে ম্যাক্সিমাম প্লেয়াররা যারা এই টিমটাকে ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন করেছে, যারা এই টিমের চ্যাম্পিয়নশিপ মাইন্ডসেটটাকে পিকে নিয়ে গেছে, তারা কিন্তু এই টিমের মধ্যে রয়েছে। তো যখন তুমি তোমার টোটাল চ্যাম্পিয়ন স্কোয়াডটাকে ধরে রাখতে পারছো, স্টেবল একটা স্কোয়াডকে ধরে রাখতে পারছো, তাদের নিয়ে তোমার সিজনে প্রত্যাশা থাকাটা এবং সেই প্লেয়ারদেরও প্রত্যাশা মতো পারফর্ম করাটা, এটা কিন্তু অবশ্যই দরকার। তো এই জায়গাতে আমার মনে হয় যে মোহনবাগান বেশ কয়েকটা টিম যারা একইভাবে চ্যাম্পিয়নশিপ কন্টেনশনের মধ্যে থাকবে, তাদের নিয়ে পরে কথা হবে, ডেফিনেটলি কথা হবে, তাদের সাথে কিন্তু মোহনবাগানের সামান্য একটু হলেও ফারাক থাকবে এবং কিছুটা মোহনবাগান নিজেদেরকে এগিয়ে রাখবে। এর পরের পয়েন্ট কী হতে পারে না, ভ্যারিয়েশন গোটা টিমের মধ্যে, যেটা আগেই কথা বললাম
যে এমন সব প্লেয়ার রয়েছে যারা কিন্তু যে কোনো দিন আইএসএলের যে কোনো টিমের ফার্স্ট ইলেভেনে ঢুকে যাবে, স্টার্টিং ইলেভেনে তারা এসে যাবে। এই যে গোটা টিমের মধ্যে একটা ভেরিয়েশন রয়েছে, গোটা টিমকে ঘুরিয়ে ফিরিয়ে দেখে নেওয়ার ক্ষমতা রয়েছে, এবং বারবার করে ওয়ার্ল্ড ফুটবলে একটা কথা প্রচলিত রয়েছে যে সেই টিমের চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা ততটাই জোরালো থাকে যাদের বেঞ্চের স্ট্রেংথ সব থেকে ভালো জায়গায় থাকে। যে আমি এমন 11 জন প্লেয়ারকে মাঠের মধ্যে নামালাম, সেই 11 জনের মধ্যে দিয়ে যদি 5জন প্লেয়ার আমার সেই দিনকে অফ ফর্মে থাকে বা সেই ডেলিভারিটা না করতে পারে, সেই 5জনকে রিপ্লেস করার মতো ওই 5জনের ইকুইভ্যালেন্ট একদম সেম টু সেম প্লেয়ার যারা কিন্তু আজকের ম্যাচ ডেতে থাকতে পারতো স্টার্টিং ইলেভেনে, সেই প্লেয়ার আমার বেঞ্চের মধ্যে রয়েছে। তারা বেঞ্চে বসে রয়েছে, ছটপট করছে কখন আমি মাঠে নামবো এবং নিজের সেরাটা উজাড় করে দেবো। সেই জায়গাটা কিন্তু মোহনবাগানের এই টিমটার মধ্যে রয়েছে। এবার অনেকের প্রশ্ন আসবে যে তাহলে কি কোনো নেগেটিভিটি কিছু নেই? তাহলে কি মোহনবাগান একদম সিজনের শুরুতেই চ্যাম্পিয়ন হয়ে যাবে? মোহনবাগানকে তাহলে চ্যাম্পিয়ন ঘোষণা করেই দাও না, তাহলে এত লিগ ডিগ খেলার কি দরকার রয়েছে? টুর্নামেন্টের তো কোনো মানে হয় না। ডেফিনেটলি নেগেটিভিটি রয়েছে। প্রথম যে নেগেটিভ পয়েন্ট রয়েছে বা প্রেশার রয়েছে সেটা হলো ফ্যান প্রেশার। কারণ আমরা জানি যে মোহনবাগানের ইরান না যাওয়ার যে সিদ্ধান্ত, তারপরে যে এএফসির ডিসিশন, সেটা কিন্তু মোহনবাগানের ফেভারে নেই। মোহনবাগান সমর্থকরা কি ইজিলি সেটাকে ভুলতে পারবেন? যদি একটা সিঙ্গেল ম্যাচে মোহনবাগান খারাপ পারফরমেন্স করে, এরকম তো পৃথিবীতে কোনো ক্লাব নেই যে যারা কন্টিনিউয়াসলি সব ম্যাচে ভালো করবে। কখনো সখনো কোনো না কোনো লিগে ইনভিনসিবল হয়ে যায়, কিন্তু সেটা হচ্ছে রেয়ারেস্ট অফ রেয়ার ঘটনা বিভিন্ন জায়গাতে। যদি কোনো একটা ম্যাচে মোহনবাগানের পারফরমেন্স বা রেজাল্ট একটু নিচের দিকে থাকে, সেখানে মোহনবাগান সমর্থকরা কি তাদের পেশেন্সকে তখন ধরে রাখতে পারবে? এবং সেই রিয়াকশন দেখার পর যদি দেখে প্লেয়াররা, তাহলে কি তাদের মোটিভেশনটা সেই হাই লেভেলে থাকবে? প্রশ্ন কিন্তু ডেফিনেটলি থাকবে। নাম্বার 2, সের্জিও লোবেরা তিনি এসেছেন, ভালো কথা, তিনি অবশ্যই ভালো কোচ, ডেফিনেটলি তার মধ্যে সেই চ্যাম্পিয়নশিপ মাইন্ডসেট রয়েছে, তিনি একটা অসাধারণ স্কোয়াড পেয়েছেন এবং তার আইএসএল কেরিয়ারের বোধহয় সব থেকে সেরা স্কোয়াড তিনি পেয়েছেন, আমার এটা মনে হয় পার্সোনালি। এবং সেখানে একটা বড় সমস্যা হচ্ছে যে তিনি এই প্লেয়ারদের মধ্যে প্রায় 90% প্লেয়ার রয়েছে যাদেরকে প্রথমবার তিনি মাঠে খেলাবেন। সেই প্লেয়াররা কতটা সেটাকে রিফ্লেক্ট করতে পারবে, কতটা প্লেয়ারদের মধ্যে সের্জিও লোবেরার মাইন্ডসেটকে তিনি ইনজেক্ট করতে পারবেন, সবটার উপরে ডিপেন্ড করে কিন্তু রেজাল্ট দাঁড়িয়ে রয়েছে। অ্যান্ড নাম্বার 3, যেটা এর আগে ইন্ডিয়ান ফুটবলে কোনো দিনও হয়নি, যে থ্রিপিট করা। ইন্ডিয়ান ফুটবলে আজ অবধি টপ টিয়ার লিগে, টপ টিয়ার ডোমেস্টিক লিগে কোনো দিনও কোনো ক্লাব ব্যাক টু ব্যাক 3বার চ্যাম্পিয়ন হয়নি। এর আগে ইস্টবেঙ্গলের কাছে, ডেম্পোর কাছে, গোকুলাম কেরালার কাছে, সবার কাছে সুযোগ ছিল, কেউই কিন্তু পরপর 3বার চ্যাম্পিয়ন হতে পারেনি। তো এটা কি একটা কার্স, না এটা শুধুমাত্র একটা অন্যরকম ফ্যাক্টর? কি মনে হয় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমি আমার ভিডিওটা এখানেই শেষ করলাম, এর থেকে বেশি আর কিছু আজকে বলার নেই। মোহনবাগানের জন্য, মোহনবাগান সমর্থকদের জন্য, মোহনবাগান জনতার জন্য বেস্ট উইশেস থাকলো। এর পরের ভিডিওটা অবশ্যই ইস্টবেঙ্গলকে নিয়ে কথা বলবো, যে ইস্টবেঙ্গল কোথায় ডার্ক হর্স এবং কোথায় মোহনবাগানকে বিট করে ইস্টবেঙ্গলেরও সমূহ সম্ভাবনা রয়েছে চ্যাম্পিয়ন হওয়ার মতো। স্টে টিউন ফর দ্যাট ভিডিও। থ্যাংক ইউ, গুড বাই অ্যান্ড গুড নাইট।